আজকে আমরা আলোচনা করব দ্য আর্ট অফ স্টোরি টেলিং। প্রথমে আমাদের জানতে হবে দ্য আর্ট অফ স্টোরি টেলিং বলতে কি বুঝি। দ্য আর্ট মানে কি শিল্প, অফ স্টোরি টেলিং। স্টোরি টেলিং মানে কিভাবে গল্পটা বলছিস, মানে একটা কথাকে, একটা ঘটনাকে কিভাবে তুই উপস্থাপনা করছিস, একটা ঘটনাকে তুই কিভাবে বলছিস, একটা কোনো বিষয়কে কিভাবে বলছিস, সেটা হলো স্টোরি টেলিংটা। কারো কারো স্টোরি টেলিং খুব ভালো থাকে দেখে, কেউ কেউ জানে কিভাবে কথা বলতে হয়, কেউ কেউ জানে কোনো ঘটনাকে কিভাবে উপস্থাপন করতে হয়। তখন বুঝতে হবে তার মধ্যে স্টোরি টেলিং ক্যাপাসিটি এক্সেলেন্ট রয়েছে, সে স্টোরি টেলিং করতে জানে। মানে কোনো ঘটনাকে, কোনো বিষয়কে সুন্দরভাবে সামনে উপস্থাপনা করতে যে যত সুন্দর পারে, বলতে হবে তার স্টোরি টেলিং ক্যাপাসিটি তত সুন্দর রয়েছে। তাহলে স্টোরি টেলিং ব্যাপারটা কি ম্যাডাম বলো? মানে একটা কথাকে গুছিয়ে সুন্দরভাবে উপভোগ্যভাবে রাখা সামনে, সেইটা হচ্ছে স্টোরি টেলিং। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? একই গল্প দুটো মানুষ যখন বলবে দেখবি দু রকমের হয়ে যেতে পারে। ওই একই গল্প কারো মুখ থেকে শুনলি, তুই দেখলি, তুই খুব এনজয় করলি, তো খুব ভালো লাগলো, তার কারণ সে সেইভাবে বলেছে, প্রপার টাইমিংয়ে পজ দিয়েছে, মানে থামবার যেখানে দরকার থেমেছে, যেখানে একটা দুটো ফানি কমেন্ট করা দরকার সেটা করেছে, যেখানে হয়তো সিরিয়াসনেস আনা দরকার সিরিয়াসনেস এনেছে, যেখানে কমিক্যাল টোন দরকার কমিক্যাল টোন এনেছে, যেখানে অঙ্গভঙ্গি করার দরকার সেখানে অঙ্গভঙ্গি করেছে। পুরো বিষয়টাই খুব উপভোগ্য হয়েছে। আর ওই একই ঘটনা, একই গল্প তুই যদি অন্য কোনো একজন ব্যক্তির কাছ থেকে শুনিস, যে হয়তো ঠিক করে বলতে পারে না, প্রেজেন্ট করতে পারে না, ওই সরস গল্পটাও বোরিং বা নীরস বলে মনে হতে পারে কিনা? তাহলে এইটা হলো স্টোরি টেলিং এর গুরুত্ব। দ্য আর্ট অফ স্টোরি টেলিং বলছে, আর্ট অফ স্টোরি টেলিং। স্টোরি টেলিং করাটা হলো একটা শিল্পের মতো, তো এখানে লেখক নিজের একটা মত প্রকাশ করেছেন, সেটা একটু শুনে তোর একটু মানে অদ্ভুত লাগতে পারে। উনি বলছেন স্টোরি টেলিং করাটা না জন্মগত ব্যাপার, প্রশিক্ষণগত নয়। উনি বলছেন এটা, কিন্তু এটার সাথে যদি আমি ব্যক্তিগত স্তরে খুব একটা এটার সাথে এগ্রি করি না বা সম্মত নয়। তার কারণ প্রশিক্ষণ নিয়ে তুই কিন্তু করে নিতে পারিস অনেক কিছুই। তুই যদি জন্মসূত্রে ভালো কথা বলতে নাই বা শিখেছিস, চেষ্টা করে করে তুই সেটাকে রপ্ত করতে পারিস, কিন্তু লেখক সেটা বলছেন না। কিন্তু লেখক বলছেন যে এটা সরাসরি জন্মসূত্রে প্রাপ্য একটা ঈশ্বরের দেওয়া একটা উপহার। যদি কারো রয়ে গেছে, পেয়ে গেছে কেউ স্টোরি টেলিং ক্যাপাসিটি জন্ম থেকে, সে কিন্তু সুন্দরভাবে বলতে পারবে। এটা গড গিফটেড একটা পাওয়ার বলতে পারে, এইটা কিন্তু লেখক বলছেন। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তা আর্ট অফ স্টোরি টেলিং ব্যাপারটা কি, এই নিয়ে আমরা একটু আলোচনা করবো। লেটস গেট স্টার্ট। দেখো, পড়াতে লাইন বাই লাইন পরে আসবে, বুঝো জিনিসটা কি, বোঝো। দ্য আর্ট অফ স্টোরি টেলিং অর্থাৎ গল্প বলার শিল্প হলো এমনই একটা শিল্প যেখানে স্যার রিচার্ড স্টিল বাস্তব সম্মত কিছু মতামত দিয়েছেন। তা লিখছেন কে? স্যার রিচার্ড স্টিল লিখছেন। কে লিখছেন? স্যার রিচার্ড স্টিল লিখছেন। উনি বাস্তবসম্মত কিছু মতামত শেয়ার করবেন। স্যার রিচার্ড স্টিল বলছেন যে তিনি বিশ্বাস করেন, স্যার রিচার্ড স্টিল বলছেন যে তিনি বিশ্বাস করেন যে একজন স্টোরি টেলার বা একজন গল্প কথক হলেন এমন একজন ব্যক্তি যিনি এক ভিন্ন প্রকৃতির মানুষ হয়ে থাকে। যে একজন স্টোরি টেলার যে হবে, সে একটা ভিন্ন প্রকৃতির, সাধারণ মানুষ থেকে একটা আলাদা হয়, ভিন্ন প্রকৃতির মানুষ হয়ে থাকবেন, এবং তার মনোবৃত্তি এবং তার কল্পনা শক্তি অন্যদের থেকে আলাদা হয়ে থাকবে। যে ভালো স্টোরি টেলার হয় তার ইমাজিনেটিভ পাওয়ার, ইমাজিনেশন পাওয়ার, তার কল্পনা শক্তি সবার থেকে আলাদা হয়। এই গল্পকথক যখন কোনো ঘটনাকে ব্যাখ্যা করেন, যেন সেটাকে তিনি নিজে উপলব্ধি করছেন এবং সেইভাবে ব্যাখ্যা করছেন, তাই গল্পটা বেশি উপভোগ্য হয়ে ওঠে। তারা সেইভাবে বিষয়টাকে তোমার সামনে তুলে ধরেন যেন তিনি নিজে সেটাকে উপলব্ধি করেছেন এবং সেটাকে নিজের মতো গুছিয়ে বলছেন। কোনো একটি ঘটনা যা সাধারণ মানুষকে বিরক্ত করতে পারে, সেই ঘটনাটিকেও একটা স্টোরি টেলার সুন্দরভাবে পরিবেশন করতে পারে। স্টোরি টেলারের এই ক্ষমতা রয়েছে। একটা বোরিং ঘটনা যেটা শুনে তোর বিরক্তি লাগে, মনে আর শুনবো না, ধুর ফালতু, কিন্তু
সেই ঘটনাটাও যদি স্টোরি টেলার বলে একটা সাধারণ ঘটনা, সেটাও উপভোগ্য হয়ে ওঠে। এটাই হলো স্টোরি টেলারের কোয়ালিটি, বুঝতে পারলে? এবং কি সেই ঘটনাটি যখন একজন গল্প কথক বলেন তা আমাদের কাছে অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে এবং সকলে আমরা রোমাঞ্চিত হয়ে ওঠে। এই গল্প কথকরা বা স্টোরি টেলাররা আসলে কি করেন? কিছু বিষয়কে বাদ দিয়ে দেন, কিছু বিষয়কে প্রয়োজনে জুড়ে দেন। মূল স্টোরি যেটা, সাপোজ অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলছি, ক্যাসেল অফ অট্রেন্টো আমি পড়ালাম। ক্যাসেল অফ অট্রেন্টো পড়াতে গিয়ে কিছু কিছু জায়গায় যেটা একেবারেই গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ওই ডিটেলসগুলো বলতে গেলে গল্পটা বোরিং হয়ে যেতে পারে, ওইটাকে বাদ দিয়ে দিলাম। কিছু কিছু জায়গা যেটা নেই গল্পটার মধ্যে, কিন্তু গল্পটাকে উপভোগ্য বানানোর জন্য বলা যেতেই পারে। যেমন ধর, ম্যানফ্রেড ভূত দেখেছে, আমি বলে দিলাম ভূতগুলো সেই উলের গোলার মতো পড়ে আছে, রাইট? ব্যাপারটা বুঝতে পারছিস? তো এটা তো মূল স্টোরি কোনো হ্যাম্পার্ড হয় না। যেটা মেল গল্প, প্রধান গল্প, সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না বা পাল্টে যায় না, কিন্তু গল্পটা উপভোগ্য হয়ে যায় এবং যারা শুনছে তাদের কাছে এটা বেশ উপভোগ্য বলে মনে হতে থাকে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে স্টোরি টেলাররা কি করে? যেটা বোরিং পার্ট কিন্তু গুরুত্বপূর্ণ নয় সেটাকে বাদ দিয়ে দেয়, প্রয়োজনে কিছু অ্যাডিং করে উইদাউট হ্যাম্পারিং দ্য মেন স্টোরি। মেন স্টোরিকে হ্যাম্পার না করে। এখানে বলছে মেটিল্ডা আসছে, আমি বললাম মেটিল্ডা নামক এক খুবই সুন্দরী মেয়ে দেখতে আসছে। সুন্দরীটা হয়তো নেই, কিন্তু এটা অ্যাড করলেও মূল স্টোরিতে কোথাও ক্ষতিগ্রস্ত হয় না, আমরা যেটা ক্যাসেল অফ অট্রেন্টো পড়েছি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই হচ্ছে ব্যাপারটা। তাই কি? তবে রচনাকার স্টিল যিনি লিখছেন, স্যার রিচার্ড স্টিল লিখছেন, তো স্যার রিচার্ড স্টিল এটা লিখেছেন। তিনি যখন এটাকে লিখছেন, স্যার রিচার্ড স্টিল যখন এটাকে লিখছেন, তবে রচনাকার স্টিল এই স্টোরি টেলিংকে বা গল্প বলার বিষয়টাকে একটা দক্ষতা বলতে নারাজ। ইনি বলছেন এটা কোনো দক্ষতা নয়, স্টোরি টেলিং কোনো দক্ষতা নয়। উনি বলছেন এটা জন্মসূত্রে পাওয়া একটা ক্ষমতা। উনি বলছেন, আমরা যেমন বলি এটা একটা দক্ষতা, তুমি চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, ট্রেনিং করবে, তোমার হয়ে যাবে, কিন্তু উনি সেটা বলতে রাজি নন। স্যার রিচার্ড স্টিল উনি বলছেন এটা জন্মসূত্রে পাওয়া একটা ক্ষমতা। এটাকে তিনি ন্যাক বলতে চেয়েছেন। দেখবি কোনো বাচ্চা ছোট থেকে ড্রয়িং করছে, দেয়ালে আঁকছে, ফ্লোরে আঁকছে, এখানে ওখানে এঁকে বেড়াচ্ছে, ঠিক আছে, সময় পেলেই ছবি আঁকছে, তখন আমরা বলি বাচ্চাটার ড্রয়িংয়ের প্রতি ন্যাক আছে। ন্যাক মানে প্রবৃত্তি, সাধারণ প্রবৃত্তি, ওটার প্রতি টান আছে জিনিসটা, ওটাকে ন্যাক বলে। ওটা কি বলা হয়? যে ওর একটা ন্যাক আছে। কোনো বাচ্চা মেয়ে বারবার ড্যান্স করে সুযোগ পেলেই, আমরা এবং কি সেটা 3 বছর 4 বছর 6 বছর পর্যন্ত চলছে অটোমেটিকলি, কোনো ট্রেনিং দরকার হয়নি, শুনে শুনে কপি করে ভালো ড্যান্সিং করে দিচ্ছে। তখন আমরা বলি ওর একটা নাচের প্রতি ন্যাক আছে, মানে একটা সহজাত প্রবৃত্তি আছে, যেটাকে সে খুব সহজেই ইজিলি অ্যাডপ্ট করছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তো এই জিনিসটাকে তিনি দক্ষতা বলতে নারাজ, স্টোরি টেলিংটাকে উনি এটাকে ন্যাক বলতে চাইছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ব্যাপারটা বুঝতে পারলে? মানে সহজাত প্রবৃত্তি, যার যেরকম এবার থাকবে, গড গিফটেড। ঠিক আছে, এখানে ন্যাক কথাটির অর্থ জানা প্রয়োজন আছে আমাদের সকলের কাছে। ন্যাক ব্যাপারটা কি? ন্যাক কথাটির মধ্য দিয়ে তিনি জিনিয়াস বা এমন কিছু প্রতিভার কথা বলতে চাইছেন যেটা সে জন্মসূত্রে আয়ত্তে এনেছে বা জন্মসূত্রে পেয়েছে। আরও তিনি বলছেন স্টোরি টেলিং বা গল্প বলার সময় আমাদের দৈহিক ভাষার প্রতি যত্নশীল হওয়া চাই। মানে আমরা যখন গল্প বলবো কোনো গল্প, তখন নিজেদের বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলি কিনা? বডি ল্যাঙ্গুয়েজকে ঠিকঠাকভাবে প্রয়োগ করতে হয় গল্প বলার ক্ষেত্রে, এবং বডি ল্যাঙ্গুয়েজকে যত দক্ষতার সাথে ব্যবহার করতে পারবো সেই গল্প তত বেশি উপভোগ্য হয়ে উঠবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটা হচ্ছে বিষয়টা। একটি গল্প কখনোই রোবোটিকভাবে বা এক্সপ্রেশনলেসভাবে বলা উচিত নয়। একটা গল্পকে কোনোদিনই রোবোটিকভাবে এক্সপ্রেশন নেই। একটা ক্যাসেল অফ অট্রেন্টো ছিল, সেখানে একটা জমিদার ছিল, সেই জমিদার কাউকে কিছু পরোয়া করতো না, নিজের মতো চলতো। দিস ইজ রোবোটিক গাইজ, রোবোটিক ওয়েতে বলা উচিত নয়। একটা গল্পকে কোনোদিনই রোবোটিক ওয়েতে বলা উচিত নয়। স্যার রিচার্ড স্টিল বলছেন গল্প বলতে গেলে নিজের মতো করে বলতে হবে, এক্সপ্রেশন অ্যাড করতে হবে। তোর যদি গল্প বলতে গিয়ে লজ্জা লাগছে, তাহলে তোর দ্বারা কোনোদিন হবে না গল্প বলা। বুঝতে পারলি? প্রথমে লজ্জা থেকে তুই নির্লজ্জ হয়ে যা গল্প বলতে গিয়ে, বুঝতে পারলি? তারপর তুই গল্পটা বল, নিজের মতো বলতে পারবি। বুঝতে পারলি কি না? দেখবি জোকস খুব ভালো বলতে পারে কেউ, অনেকে জোকস খুব ভালো বলতে পারে, তার কারণ তার প্রপার এক্সপ্রেশনটা অ্যাড করতে পারে সেটার মধ্যে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাই তো? ঠিক।
তাহলে গল্প কোনোদিন রোবোটিক এক্সপ্রেশন হবে না, গল্প কোনোদিনই আবেগহীনভাবে হবে না, গল্পের মধ্যে আবেগকে জুড়তে হবে। যখন একজন গল্পকথক গল্প বলেন তখন তিনি নিজের আবেগকে, দেহের অঙ্গভঙ্গিকে, মুখমণ্ডলের এক্সপ্রেশনকে প্রয়োগ করেন সঠিকভাবে এবং সার্থকভাবে প্রয়োগ করেন। বুঝতে পারলে কিনা? তিনি আরো বলছেন, একটা উদাহরণ দিচ্ছেন, চিন অফ ডিক ডলফ, একটা লোকের কথা বলছেন। বুঝতে পারলে? চীন ডিক ডলফ বলে একটা লোক ছিল, মোটা সোটা লোক ছিল। বুঝতে পারলি? তিনি বিখ্যাত গল্পকথক ছিলেন, বেশ মোটা সোটা নাদুস নুদুস লোক ছিল, ঠিক আছে? এবং সে খুব ভালো গল্প বলতে পারত। ঠিক আছে, তুই হাসলি কেন? ওকে, সে খুব ভালো গল্প বলতে পারত, ঠিক আছে? যিনি খুব সফলও হয়েছিলেন পেশাগত দিক থেকে, কিন্তু একটা দুর্ঘটনার কারণবশত কিছুদিনের জন্য তিনি অঙ্গভঙ্গি করতে পারছিলেন না এবং খানিকটা দুর্বলও হয়ে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে তার পেশাগত মন্দা দেখা গেল। মানে যে গল্প বলছে তাকে প্রপার অঙ্গভঙ্গি রাখতে হবে, এক্সপ্রেশন রাখতে হবে, তার বডি স্ট্রাকচার ঠিক রাখতে হবে। যে ধর মোটাসোটা লোক, তাকে সেটা মেনটেন করতে হবে, ঠিক আছে? তাহলে জিনিসটা উপভোগ্য হবে। তার পেশাতে যেমন ধর কাঞ্চন মল্লিক, কাঞ্চন মল্লিককে জানিস তো? কাঞ্চন মল্লিককে আমরা একটা ধরেই নিয়েছি যে কাঞ্চন মল্লিক নামক একটা পাতলা লোক থাকবে, বিরাটি লোক, পাতলা, ঠিক আছে? কিন্তু সেইটা আবার, তার পাতলা হওয়াটা আবার তার কেরিয়ারের সাথে জড়িত। বুঝতে পারলি তো? তার পাতলা হয়ে যাওয়াটার জন্য সে কিন্তু কাজ পায় কাঞ্চন মল্লিক। ও যদি মোটা সোটা হয়ে গেল, না সাধারণ লোকের মতো হয়ে গেল, তাহলে তার যেটা ইউএসপি কাঞ্চন মল্লিকের, যে একটা বিরাট পাতলা লোক থাকবে, বসতে গিয়ে দুবার পড়বে, ছুটতে গিয়ে 10 বার কাচাড় খাবে, ঠিক আছে? এই জিনিসগুলো হারিয়ে যাবে তখন। তারপর বডি স্ট্রাকচারও নির্ভর করে গল্প বলবার সময়। কিন্তু সুস্থ হওয়ার পর যখন তিনি আবার অঙ্গভঙ্গি প্রয়োগ করলেন, মুখের এক্সপ্রেশন প্রয়োগ করলেন, তখন তিনি আবার বিখ্যাত হয়ে উঠলেন, এই যে ডিক ডলফ। বুঝতে পারলি কিনা? তার মানে গল্প বলার ক্ষেত্রে অনেক কিছু কিন্তু নির্ভর করে থাকে। বুঝতে পারলি কিনা? একটা উদাহরণ দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন গল্প বলার সময় তাহলে অঙ্গভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ বোঝার চেষ্টা করো, এবং দেহের স্ট্রাকচার। তিনি এই রচনাতে আরও একটি বিষয়কে খুব দক্ষতার সাথে তুলে ধরেছেন, এবং তা হলো গল্প কথা হওয়ার শর্তগুলি। যে কিছু শর্ত আছে, কন্ডিশন আছে, সেগুলো তোমার ফিল আপ করতে হবে, তবে গিয়ে তুমি ভালো স্টোরি টেলার হতে পারবে। তিনি আরও বলেন যে গল্প কথক হওয়ার ব্যাপারটি একটা ক্ষমতা, যেটা প্রকৃতি সূত্রে তুমি পেয়ে থাকো, জন্মসূত্রে তুমি পেয়ে থাকো। তবে শুধুমাত্র একজন সফল গল্পকথক হতে পারবে এর অন্যথা নয়। মানে যে জন্মসূত্রে বিষয়টা পাবে সে খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারবে। এই প্রসঙ্গে তিনি আরও একটি উদাহরণ দেন। এই যে জন্মসূত্রের এটা ক্ষমতা, এটার কোনো ট্রেনিং পাওয়া ক্ষমতা নয়, এইটাকে উনি জোর দিচ্ছেন স্যার রিচার্ড স্টিল। তিনি এইটা বোঝানোর জন্য তিনি কি করছেন, আরও এক্সাম্পল দিচ্ছেন। এই প্রসঙ্গে টম লিজার্ডের এবং তার ভাইয়ের কথা, উইল দ্য টেম্পলারের কথা বলে। এখানে দুই ভাইয়ের কথাকে তুলে ধরছে। দুই ভাই যমজ ভাই ছিল, একই দেখতে, কিন্তু একজন স্টোরি টেলিং পাওয়ার পেয়েছিল জন্মসূত্রে, আরেকজন পাইনি। বুঝতে পারলি কিনা? যখন একবার ভোজ খেতে গেছিল, টম লিজার্ড জন্মসূত্রে গল্প বলার ক্ষমতা পেয়েছিল। দুটো যমজ ভাই, টম লিজার্ড গল্প বলতে পারতো এবং তার ভাই গল্প বলতে পারতো না, এবং দুজনেই যখন গল্প বলল তখন টম লিজার্ডের গল্পটা শুনতে খুব উপভোগ্য মনে হলো, কিন্তু আরেকজন যে ছিল তার গল্পটা খুব বোরিং বলে মনে হয়েছিল। বুঝতে পারলে? এরা তো যমজ ছিল, কিন্তু তাও দেখো দুজনের পরিবেশন কীরকম আলাদা হলো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? স্টিল আরও বলেন যে যদি একজন সফল গল্পকথক জন্মসূত্রে গল্প বলার দক্ষতাটি পেয়ে থাকে, তবুও তাকে কিছু শর্ত মেনে চলতে হবে। ভালো স্টোরি টেলার হতে গেলে জন্মসূত্রে তুই পেয়েছিস বুঝলাম, কিন্তু এছাড়াও আরও কিছু কন্ডিশন আছে, সেগুলো তোকে মেনে চলতে হবে। প্রথম শর্ত, গল্পের মধ্যে একটা ড্রামাটিক বা নাট্য রস নিয়ে আসতে হবে। গল্পের মধ্যে একটা সাসপেন্স, একটা টান উত্তেজনা নিয়ে আসতে হবে, যাতে তুই অ্যাটেনশনগুলোকে ধরতে পারিস। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তবে তুই ভালো স্টোরি টেলার। হ্যাঁ, তুই জন্মসূত্রে ক্ষমতা পেয়েছিস, তার সাথে সাথেও কিছু টেকনিক তোকে মেনে চলতে হবে। প্রথম কথা হচ্ছে তোমাকে সব থেকে প্রথমে একটা কি টান উত্তেজনা বা ড্রামাটিক বা নাট্য রস তৈরি করতে হবে সেটার মধ্যে। বুঝতে পারলে? রোবোটিক ওয়েতে তো একদমই হবে না। দ্বিতীয় কথা, গল্পকার যথেষ্ট হাসি ঠাট্টা বা হাস্যরসের প্রয়োগ করবেন। দেখবি আমি গল্প পড়ানোর সময় অনেক সময় ইয়ার্কি হাসি ঠাট্টা করি। রিজনটা কি জানিস? রিজনটা হচ্ছে এইটাই, স্টোরি টেলিংটা প্রপার হয়। বুঝতে পারলি কিনা?
হাসি ঠাট্টা, ইয়ার্কি, মজা, হাসি ঠাট্টা। তার কারণ আমরা নেচারালি যখন হাসি ঠাট্টা করি এবং পড়তে গিয়েও যখন হাসি ঠাট্টা করি, আমাদের মনে হয় সেটা পড়া নয়, আসলে সেটা ইয়ার্কি হাসি ঠাট্টা বেশি মনে থাকে জিনিসগুলো। দেখবি পড়ার থেকে বাইরের জিনিস বেশি মনে থাকে। ঠিক পড়াটাকে যদি সেই ধাঁচে ফেলতে পারি আমরা, এই আর কি হাসি ঠাট্টা ধাঁচে ফেলতে পারি এবং মূল জিনিসটা হয়ে যাবে, তাহলে পড়াটা বেশি মনে থাকবে। এইটা হচ্ছে ব্যাপারটা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? সেই জন্য এত আর কি হাসি ঠাট্টা হয়। তৃতীয়, গল্প বলবো সফলভাবে তখন অঙ্গভঙ্গি তো ব্যবহার করতেই হবে, মুখমণ্ডলের এক্সপ্রেশনগুলো তোকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? শাহরুখ খান দেখবি, শাহরুখ খানের অ্যাক্টিং খুব ফেমাস, রোমান্টিক সিনগুলো খুব ফেমাস, ওর ফেসিয়াল এক্সপ্রেশন দারুণ শাহরুখ খানের, বুঝতে পারলি? তো এটাও একটা বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারিস। চতুর্থ, গল্পকার তার জীবনের সুন্দর দিকগুলির উপর আলোকপাত করবে এবং শুরুটা অবশ্যই সুন্দর হবে। গল্প যখন বলা হবে স্টার্টিংটা অবশ্যই সুন্দর হতে হবে। স্টার্টিংটাতে অ্যারেস্টেড হবে মনগুলো, বুঝতে পারলে? স্টার্টিং তোমাকে ভালো টানতে হবে এবং শেষে গল্পটিকে এমনভাবে শেষ করতে হবে যেন গল্পের শেষে শ্রোতারা মুগ্ধ হয়ে যায় বা বিস্মিত হয়ে যায়, বা শেষে একটা কিছু টুইস্ট থাকে যেটাতে ওরা যেন পুরোপুরি স্যাটিসফাইড হয়। এইভাবে এন্ডিংটা করতে হবে, মানে এন্ডিংটাও যেন প্রপার থাকে, তবে গিয়ে একটা স্টোরি টেলিং প্রপার হতে পারে। তাহলে এইটা হলো দ্য আর্ট অফ স্টোরি টেলিং এর মূল কথাগুলো। বলো, দ্য আর্ট অফ স্টোরি টেলিং এর মূল কথা বুঝতে পারলে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? তাহলে আর্ট অফ স্টোরি টেলিং কি কঠিন না সহজেই বটে জিনিসটা? আমি কয়েকটা প্রশ্ন করছি, একটু উত্তর দেওয়ার চেষ্টা কর। আর্ট অফ স্টোরি টেলিং জন্মসূত্রে নাকি এটা ট্রেনিং নিয়ে পাওয়া যায় অ্যাকর্ডিং টু রিচার্ড স্টিল? জন্মসূত্রে। উনি একটা বিশেষ ক্ষমতার কথা বলেছেন, ওটাকে কি হিসাবে তিনি ব্যাখ্যা করেছেন? ন্যাক। ওটা কি বলছেন? ন্যাক। ঠিক আছে? তিনি এক বিখ্যাত স্টোরি টেলারের নাম বলেছিলেন, যিনি কিছুদিন দুর্বল হয়ে যাওয়ার জন্য, পাতলা হয়ে যাওয়ার জন্য অঙ্গভঙ্গি করতে পারছিলেন না, এবং তার প্রফেশন কিছুদিনের জন্য দুর্বল হয়ে গেছিল বা কিছুদিন কমে গেছে, তারপর আবার সেই সুখ্যাতি সে ফিরে পেল যখন সে আবার সুস্থ হয়ে উঠলো। সেই স্টোরি টেলারটার নাম কি ছিল? মিস্টার ডল্যাপ। কি নাম ছিল? মিস্টার ডল্যাপ। ঠিক আছে? তিনি আরও এক্সাম্পল দিয়েছেন এবং বুঝিয়েছেন যে স্টোরি টেলিং মূলত জন্মসূত্রে, এমনকি তুমি যমজ ভাই হলেও দুজনেরই যে স্টোরি টেলিং ক্যাপাসিটি থাকবে এমনি কোনো ব্যাপার নেই। এটাও একটা উদাহরণ দিয়ে বলিয়েছেন টম লিজার্ডের গল্পটা নিয়ে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এখানে আরেকটা প্রশ্ন আছে স্টোরি টেলিং, দ্য আর্ট অফ স্টোরি টেলিং এর। এখানে কয়েকটা নাম ব্যবহার করেছেন, যেমন টম লিজার্ড, উইল, ডিক ডলপ, নেড পপি, জন, স্যার উইলিয়াম টেম্পল, এই সমস্ত নামগুলোকে তিনি ব্যবহার করেছেন, যেগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার প্রসঙ্গতে বলে রাখবো এটা কি ধরনের লেখা, এটা জেনরাটা কি? এটা একটা এসে। এটা একটা এসে। এসে দুই প্রকারের হয়, পার্সোনাল এসে, ইমপার্সোনাল এসে। পার্সোনাল এসে মানে আমি করে বলবো, ইমপার্সোনাল কোনো একটা টপিকের উপর বলবো। ঠিক আছে? চার্লস ল্যামের যদি ড্রিম চিলড্রেন দেখি, পার্সোনাল এসে, বুঝতে পারলে? কিন্তু যদি স্যার ফ্রান্সিস বেকনের অফ স্টাডি দেখি, অফ ট্রেভেল দেখি, এগুলো হচ্ছে ইমপার্সোনাল এসে। তো এই গল্পে দ্য আর্ট অফ স্টোরি টেলিং, শুধু স্টোরি টেলিংটা বর্ণিত হচ্ছে, যে স্টোরি টেলিং জন্মসূত্রে পাওয়া বিষয়। জন্মসূত্রে ক্ষমতা পেলেও তোমাকে কিছু শর্ত মেনটেন করতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, ফেসিয়াল এক্সপ্রেশন ব্যবহার করতে হয়, হাস্যরসিক হতে হয়, হাসি মজা করতে হয়, সর্বোপরি অপ্রয়োজনীয় কিন্তু বোরিং বিষয় বাদ দিতে হয়, প্রয়োজনে ছোটোখাটো বিষয় অ্যাড করতে হয় যেটা মূল গল্পকে কোনোভাবেই ড্যামেজ করবে না এবং পুরো বিষয়টা উপভোগ্য হয়ে উঠবে। এটা হচ্ছে দ্য আর্ট অফ স্টোরি টেলিং বাই স্যার রিচার্ড স্টিল। কোথা থেকে নেওয়া হয়েছে? সোর্স কি? ফ্রম দ্য গার্ডিয়ান। একটা বিখ্যাত পেপার ছিল, লিটারারি পেপার, দ্য গার্ডিয়ান থেকে এটা তোলা হয়েছে। এটা হলো সোর্সটা। হোপফুলি ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার। বলে নাও, দেখে নাও কি প্রবলেম আছে না আছে। আচ্ছা, স্যার রিচার্ড স্টিল কে ছিলেন সেটা 2-3 সেকেন্ডের মধ্যে বলে দিই। আইরিশ প্লেরাইট ছিলেন, পলিটিশিয়ানও ছিলেন, আর কো ফাউন্ডার অফ দ্য ম্যাগাজিন দ্য স্পেকটেটর। ঠিক আছে? উইথ জোসেফ অ্যাডিসন তিনি মিস্ট্রি অফ পার্টি স্পিরিট লিখেছিলেন, তার সাথে কো-ফাউন্ডার ছিলেন, দ্য স্পেকটেটর প্রকাশিত করেছিলেন, নিউজ পেপারটা প্রকাশিত করেছিলেন। আর এইটা দ্য আর্ট অফ স্টোরি টেলিং ফ্রম দ্য গার্জিয়ান থেকে তোলা হয়েছে, দ্য গার্ডিয়ান থেকে তোলা হয়েছে। এটা হলো আর্ট অফ স্টোরি টেলিংয়ের ব্যাকগ্রাউন্ড বলতে পারো, সামারি বলতে পারো, মূল বিষয় বলতে পারো। কার কিছু অসুবিধা থাকলে বলো, আমি বোঝাবো। কাম অন গাইস।